আজকে আমাদের আলোচনার বিষয় তাপ ও তাপ গতিবিদ্যা। তাপ গতিবিদ্যা পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে তাপ গতিবিদ্যা বলা হয়। দেখো, তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কেবল তাপকে ত্বক দ্বারা অনুভব করা যায়। তাপ উষ্ণতার বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়। কোনো পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। কোনো বস্তুতে তাপ প্রদান করা হলে অণুগুলোর গতি বেড়ে যায়, ফলে গতিশক্তিও বেড়ে যায়। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। তাপের একক। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। তাপের একক। এসআই পদ্ধতিতে তাপের একক জুল। 1 জুল সমান 0.24 ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে এর একক ক্যালোরি। 1 ক্যালোরি সমান 4.2 জুল। ক্যালোরি মিটার দ্বারা তাপ পরিমাপ করা হয়। এর আবিষ্কারক বিজ্ঞানী রেনো। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি তাপ বলে। 1 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলে 4.2 জুল কাজ পাওয়া যায়। তাপ প্রধানত 3 প্রকার, যথা 1 বোধগম্য তাপ, 2 লীন তাপ, 3 বিকীর্ণ তাপ। তাপমাত্রা বা উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটিকে অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে রাখলে তাপ দেবে না নেবে। তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না, কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে। দুটো বস্তুর তাপ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। তাপ ও তাপমাত্রা দুটোই স্কেলার রাশি। তাপমাত্রা আন্তর্জাতিক এসআই একক কেলভিন। সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস। 1972 সালে আন্তর্জাতিক তাপমাত্রা স্কেল অনুমোদন করা হয়। তাপমাত্রার স্কেল 3টি, যথা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল ও কেলভিন স্কেল। সেলসিয়াস হলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত তাপমাত্রার স্কেল। এটি তাপমাত্রার আন্তর্জাতিক একক চালুর পূর্বে প্রচলিত একক ছিল। বিজ্ঞানীদের দ্বারা সবচেয়ে বেশি ব্যবহৃত তাপমাত্রা স্কেল কেলভিন। থার্মোমিটার ও পাইরোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয়। পাইরোমিটার। সূর্যের তাপমাত্রা অতি উচ্চ বা অতি নিম্ন তাপমাত্রা নির্ণায়ক যন্ত্রকে বলা হচ্ছে পাইরোমিটার। বস্তুর সংস্পর্শে না যে এটি দ্বারা তাপমাত্রা মাপা যায়। তাপমাত্রার বিভিন্ন স্কেল। সেন্টিগ্রেড, যেটা সংকেত সি, আবিষ্কারক অ্যাডাম সেলসিয়াস, যার বাড়ি সুইডেন, সাল 1942। নিম্ন স্তরাঙ্ক বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস।
ঊর্ধ্ব স্থিরাঙ্ক পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, মৌলের দূরত্বের ভাগ সংখ্যা 100। ফারেনহাইট, যেটির সংকেত এফ, ফারেনহাইট আবিষ্কারক এটা জার্মানি, সাল 1720 সাল। নিম্ন স্তরাঙ্ক বরফের গলনাঙ্ক 32 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্তরাঙ্ক পানির স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি সেলসিয়াস, মৌলিক দূরত্বের ভাগ সংখ্যা 180। কেলভিন, যেটা সংকেত কে, এটার আবিষ্কারক কেলভিন, তিনি ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন, 1850 সালে আবিষ্কার করেন। স্থির স্তরাঙ্ক বরফের গলনাঙ্ক 373 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক পানির স্ফুটনাঙ্ক 373 ডিগ্রি সেলসিয়াস, মৌলিক দূরত্বের ভাগ সংখ্যা 100। রোমার, সংকেত আর, আবিষ্কারক রোমার, তিনি ফ্রান্সের অধিবাসী ছিলেন। এটা আবিষ্কৃত করা হয় 1731 সালে। নিম্ন বরফ স্তরাঙ্কের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্তরাঙ্ক পানির স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি সেলসিয়াস, মৌলিক দূরত্বের ভাগ সংখ্যা 80। সেলসিয়াস ও কেলভিন স্কেলের সহজ সম্পর্ক হল সেলসিয়াস স্কেলের পাঠের সাথে 373 যোগ করলে কেলভিন স্কেলে পাঠ পাওয়া যায়। যেমন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান 1 প্লাস 273 কে সমান 274 কে তাপমাত্রা, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই মান নির্দেশ করে, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস সমান -40 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন মাপেও তাপমাত্রার পার্থক্য 1 কের সমান হবে, তবে ফারেনহাইট মাপে 1.8 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন হবে। তাপমাত্রায় বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক C/5 সমান F-32/9 সমান K-273/5 সমান R/4। 1 ডিগ্রি সেলসিয়াস সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট। 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সেলসিয়াস। দেখো গাণিতিক সমস্যা। সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত হবে? আমরা জানি C/5 সমান F-32/9 সমান C/5। এফের মান হচ্ছে 98.4। দেখো লেখা আছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এফ সমান 98.4 ডিগ্রি ফারেনহাইট এবং 32 সূত্রে /9 সমান C/5 সমান 66.4/9 সমান আর গুণ করলে 9C সমান 5 গুণ 66.4। অতএব C সমান 5 গুণ 66.4/9 কাটাকাটি করলে হবে 36.98 ডিগ্রি সি। তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা C সমান হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো যে 40 ডিগ্রি ফারেনহাইটের কত হবে? আমরা জানি C/5 সমান F-32/9। তাহলে এখানে ফারেনহাইট সেলসিয়াস স্কেলের তাপমাত্রা C সমান হবে 40 ডিগ্রি। তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা F সমান কত হবে? দেখো 40/5 সমান F-32/9 সমান 360 সমান 5F - 160। অতএব 5F - 160 সমান 360। 5F সমান 360 যোগ 160। অতএব F সমান 520/5 সমান 104 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো 3 নাম্বার প্রশ্নের কি বলছে, যে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রা সমান তাপমাত্রা নির্দেশ করে। দেখো সলিউশন, মনে করি নিম্নের তাপমাত্রা সমান x, অতএব x/5 সমান x - 32/9
সমান 9x সমান 5x মাইনাস 160, অতএব 9x থেকে 5x সমান মাইনাস 160, অতএব 4x সমান মাইনাস 160, অতএব x সমান মাইনাস 40 ডিগ্রি। পানির ত্রোধবিন্দু 4.58 mn পার দশস্তম্ভ 611.2 প্যাসকেল চাপে এবং 273.16 কে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একটি তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাকে পানির ত্রোধবিন্দু বলে। যে তাপমাত্রা ও চাপে পানি বাষ্পীয়, তরল ও কঠিন অবস্থায় বিরাজ করে তাকে পানির ত্রোধবিন্দু বলে। পানির ত্রোধবিন্দুর তাপমাত্রা 1/273.16 কে 1 কেলভিন বলা হয়। পানির ত্রোধবিন্দুর তাপমাত্রা 273.16 কেলভিন। কয়েকটি পদার্থের ত্রোধবিন্দুর তাপমাত্রা। অক্সিজেনের ত্রোধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 54.3584 কে। দেখো পারদ খুবই গুরুত্বপূর্ণ অবস্থার ত্রোধবিন্দুতে তাপমাত্রা 234.3156 কে। পানিতে ত্রোধবিন্দুর তাপমাত্রা 273.16। পানিতে অবস্থায় হিমাঙ্ক, যেটা তাপমাত্রা কেলভিনে 1337.33। তামাতে হিমাঙ্ক অবস্থায় থাকে এবং এটির তাপমাত্রা 1357.77। দেখো পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। একে চরম শীতলতাও বলে। তাপমাত্রার কেনভিল স্কেলে 0 ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা। 0 ডিগ্রি কে বা 273 ডিগ্রি সেলসিয়াস বা 459 ডিগ্রি ফারেনহাইটকে পরম শূন্যের তাপমাত্রা বলা হয়। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পরম শূন্য তাপমাত্রায় সূত্রটি প্রদান করেন চার্লস। প্রমাণ তাপমাত্রা ও চাপ। যে তাপমাত্রার প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এটি 0 ডিগ্রি সেলসিয়াস এবং এসআই এককে বা পরম তাপমাত্রা স্কেলে এটি 273 কে। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কে উষ্ণতার প্রমাণ। অভিকর্ষ স্তরণ 76 cm। উচ্চ পারদস্তম্ভের চাপকে 1 অ্যাটমসফিয়ার চাপ বা 1 atm চাপ বা প্রমাণ চাপ বলে। প্রমাণ অবস্থায় এক মৌল গ্যাসের আয়তন 22.4 dm3 লিটার। প্রমাণ তাপমাত্রায় ও চাপকে এসটিপি বা এনটিপি বলা হয়। এসটিপি সমান স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এনটিপি সমান নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। অভ্যন্তরীণ শক্তি। পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তি বলে। গ্যাসীয় পদার্থের বিভব শক্তি নেই। কোনো বস্তুতে তাপীয় শক্তি প্রদান করলে তার অভ্যন্তরীণ শক্তি বাড়ে। পারদ। পারদ একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে। এর প্রতীক Hg। এর গলনাঙ্ক 39 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 356.9 ডিগ্রি সেলসিয়াস। ব্যবহার: থার্মোমিটার, ব্যারোমিটার ও মনোমিটার। দাঁতের চিকিৎসায় ও ফ্লুরোসেন্টে বাতি তৈরিতে পারদ ব্যবহার করা হয়। ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। এই থার্মোমিটারে ফারেনহাইট স্কেলে দাগ কাটা থাকে। থার্মোমিটারের গায়ে 95 ডিগ্রি সেলসিয়াস থেকে
110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেলসিয়াস বা 310 ডিগ্রি ফারেনহাইট থাকে। শরীরের তাপমাত্রা পরিমাপে এটি ব্যবহার করা হয়। বর্তমানে ক্লিনিক্যাল থার্মোমিটার সেলসিয়াসে স্কেলে দাগ কাটা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। পারদের গলনাঙ্ক অনেক কম হয় তাপে এটির সূচক ও দ্রুত বৃদ্ধি ঘটে, তাই থার্মোমিটারে পারদ ব্যবহৃত হয়। থার্মোমিটারের আবিষ্কারক হলেন ড্যানিয়েল গ্রাভিয়াল ফারেনহাইট। পদার্থের তাপীয় প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ। প্রায় সকল পদার্থই তাপ প্রয়োগে প্রসারিত হয় আর তাপ অপসারণে সংকুচিত হয়। ব্যতিক্রম পানি, লোহা, অ্যান্টিমনি, বিসমাথ। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন বৃদ্ধি পায়। কঠিন পদার্থের প্রসারণ তরল ও বায়ুরী পদার্থের তুলনায় অনেক কম। এদের প্রসারণের ক্রম হল বায়ুরী থেকে তরল, তরল থেকে কঠিন। কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি বিধায় এর প্রসারণ কম। পদার্থভেদে প্রসারণও ভিন্ন হয়। কঠিন পদার্থের প্রসারণের প্রয়োগ। রৌদ্রের তাপে ও চাকার ঘর্ষণে লোহা উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। এ প্রসারণের সুবিধার জন্য দুটি লোহার বার ফাঁক রাখা হয়। ফাঁক না থাকলে প্রসারণের সময় রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হবে। রেল লাইনের ফিস প্লেট দুটি রেলকে সংযুক্ত করে। গ্লাসে গরম পানি ঢাললে এর ভিতরের দিক গরম পানির সংস্পর্শে দ্রুত প্রসারিত হয়, কিন্তু কাঁচ তাপের কুপরিবাহী বলে তাপ বাইরের দিকে সঞ্চালিত হতে পারে না, তাই বাইরের দিক সাথে সাথে প্রসারিত হয় না। ফলে অসম প্রসারণের কারণে কাঁচের গ্লাস ফেটে যায়। বিদ্যুৎ বা টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়। সংকোচনের ফলে তার ছিঁড়ে যেতে পারে বা খুঁটি ভেঙে যেতে পারে। একখণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায়, কারণ ভিতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়। এই অসম প্রসারণের কারণে পাথর ফেটে যায়। মাঝখানের গোলকের ছিদ্র বিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে প্লেটের প্রসারণের কারণে ছিদ্রটি কমে যাবে। বোতলের ছিপি খুলতে গরম করা হয়, কারণ তাপ প্রয়োগ করলে ছিপির প্রসারণ ঘটবে এবং সহজে ছিপিটি খোলা যাবে। তরল পদার্থের প্রসারণ। তরল পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, তবে নির্দিষ্ট আয়তন আছে। তরল তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। সুতরাং তরলের প্রসারণ বলতে তরলের আয়তন প্রসারণ বোঝায়। একই তাপমাত্রায় কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের প্রসারণ বেশি হয়। আবার একই তাপমাত্রায় বিভিন্ন তরল পদার্থের প্রসারণও ভিন্ন হয়। তরলের প্রসারণ দুই প্রকার, যথা 1 প্রকৃত প্রসারণ, 2 আপাতত প্রসারণ। প্রকৃত প্রসারণ সমান আপাতত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। বায়ুরী পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগে বায়ুরী পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়, কারণ এর আন্তঃআণবিক শক্তি খুবই দুর্বল। তাপ প্রয়োগে বায়ুরী পদার্থের চাপ বৃদ্ধি পায়। পানির ব্যতিক্রমধর্মী প্রসারণ। আদর্শ পরিবেশে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এবং আয়তন সবচেয়ে কম থাকে, অর্থাৎ পানি এ সময় ভারী হয়। তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কম বা বেশি হলে পানির ঘনত্ব কম হয়। সাধারণত তাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন বাড়ে এবং তাপ
অপসারণে আয়তন কমে, কিন্তু 0°C তাপমাত্রায় পানিকে তাপ প্রয়োগ করলে আয়তন প্রথমে বাড়ার পরিবর্তে কমতে থাকে। 4°C পর্যন্ত কমার পর আয়তন বাড়তে থাকে, অর্থাৎ 4°C তাপমাত্রায় পানিকে গরম বা ঠান্ডা যাই করা হোক না কেন এর আয়তন প্রসারিত হয়, যা তরল পদার্থের প্রসারণের ব্যতিক্রম। এটি পানির ব্যতিক্রমধর্মী প্রসারণ, অর্থাৎ তরল পদার্থের প্রসারণ সাধারণত নিয়মের ব্যতিক্রম। পানির এই ব্যতিক্রমধর্মী প্রসারণের জন্য শীতপ্রধান দেশে পুকুর, নদী বা সাগরের জলজ জীবেরা বেঁচে থাকতে পারে। পানির ব্যতিক্রমী প্রসারণের জন্য পুকুর, নদী বা সাগরের সমস্ত পানি জমে বরফে পরিণত হয় না। উপরে বরফ জমে গেলেও নিচের 4°C তাপমাত্রায় পানি থেকে যায়, ফলে জলজ জীবেরা বেঁচে থাকতে পারে। পানির গলনাঙ্ক ও হিমানাঙ্ক 0°C। গলনাঙ্ক: যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রায় গলনাঙ্ক বলে। বরফের গলনাঙ্ক 0°C বা 32°F বা 273.16 K। গলনাঙ্কের মাধ্যমে কঠিন পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায়। স্ফুটনাঙ্ক: যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল স্ফুট হয় তখন তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। পানির স্ফুটনাঙ্ক 100°C, 99.98°C বা 212°F বা 373 Kelvin। স্ফুটনাঙ্কের মাধ্যমে তরল পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায়। বায়ুর চাপ বেশি থাকলে স্ফুটনাঙ্ক বাড়ে আর কম থাকলে কমে। তাই পাহাড়ের উপরে বায়ুর চাপ কম থাকে বলে সেখানে রান্না করা কষ্টদায়ক। হিমালয় পর্বতের উপর স্ফুটনাঙ্ক 70°C। স্ফুট শুরু হবার 15 থেকে 20 মিনিট পর পানি জীবাণুমুক্ত হয়। পানি যখন ফুটতে থাকে তখন এর উষ্ণতা একই থাকে। গলনাঙ্কের উপর চাপের প্রভাব: পদার্থের উপর চাপের হ্রাস বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়। চাপের জন্য গলনাঙ্ক পরিবর্তন দুইভাবে হতে পারে। কঠিন থেকে তরল রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বেড়ে যায়, চাপ বাড়লে তাদের গলনাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে, যেমন মোম, তামা, দুধ ইত্যাদি। কঠিন থেকে তরল রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন হ্রাস পায়, চাপ বাড়লে তাদের গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ কম তাপমাত্রায় গলে। উদাহরণ: ঢালাই লোহা, বরফ, বিসমাথ, অ্যান্টিমনি ও পিতল। পূর্ণ শিলীভবন: চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে পূর্ণ শিলীভবন বলে। উদাহরণ: 2 টুকরো বরফের স্পর্শ তলে চাপ পড়ায়, সেখানে গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ গলনাঙ্ক 0° এর চেয়ে কম হয়, কিন্তু স্পর্শ তলের উষ্ণতা 0°C থাকে, তাই স্পর্শ তলের বরফ গলে যায়। গলার জন্য প্রয়োজনীয় তাপ বরফ থেকে সংগৃহীত হবে। চাপ অপসারণ করলে গলনাঙ্ক পুনরায় 0°C হয়, তাই স্পর্শ তলের বরফ গলা পানি জমে বরফে পরিণত হয়। এই কারণে চাপ প্রয়োগে করলে 2 টুকরো বরফ 1 টুকরে পরিণত হয়। চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবারও কঠিন অবস্থায় আনাকে পূর্ণ শিলীভবন বলে। স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব: তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরিস্থ বায়ুচাপের উপর নির্ভরশীল। চাপ কমলে তরল স্ফুটনাঙ্ক কমে যায় অথবা তরল কম তাপমাত্রায় ফোটে। উদাহরণ: এভারেস্টের উপর বায়ুর চাপ কম থাকে বিধায়
এর স্ফুটনাঙ্ক 70 ডিগ্রি সেলসিয়াস। ফলে অল্প তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, কিন্তু মাছ, মাংস, ডিম ইত্যাদি সিদ্ধ হয় না। এজন্য সুউচ্চ পর্বতে রান্না করা কষ্টসাধ্য। অপরদিকে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় অথবা বেশি তাপমাত্রায় ফোটে। উদাহরণ, প্রেসার কুকারে উচ্চ চাপে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, ফলে রান্না দ্রুত হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমে। এর ফলে পর্বতারোহীরা শ্বাসকষ্টের শিকার হয় এবং পর্বত আরোহণের সময় তাদের আঁটসাঁট পোশাক পরিধান করতে হয়, নতুবা দেহের ভিতরে চাপ বাইরের চাপের চেয়ে বেশি হয়, নাক মুখ দিয়ে রক্ত বের হতে পারে। বায়ুচাপ যদি শূন্য হয় তবে তরল যে কোনো তাপমাত্রাতেই থাকুক তখন ফুটতে শুরু করবে। চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় সেখানে বায়ুচাপ শূন্য। যদি ঠান্ডা পানি ফ্লাক্সে করে পৃথিবী থেকে চাঁদে নেওয়া হয় তবে ফ্লাক্স থেকে বের করা মাত্রই পানি ফুটতে আরম্ভ করবে। দেখো, প্রেসার কুকার। চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এই নীতিকে কাজে লাগিয়ে প্রেসার কুকারও তৈরি করা হয়। আবিষ্কারক ফরাসি বিজ্ঞানী ডেনিস পেপিন। 1861 সালে তিনি প্রেসার কুকার আবিষ্কার করেন। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক প্রায় 130 ডিগ্রি সেলসিয়াস। সুউচ্চ পর্বতে প্রেসার কুকার দিয়ে রান্না করা আরামদায়ক ও সময় সাশ্রয়ী। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ 15 পাউন্ড প্রায়। কোনো স্থানে বায়ুর চাপ কমে গেলে বায়ু পানি প্রবাহ বেড়ে যায়। সামুদ্রিক পানি বরফ আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে, কারণ নিচের পানি কখনো জমাট বাঁধে না। বাষ্পীভবন। কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকেই বাষ্পীভবন বলে। বাষ্পীভবন দুটি পদ্ধতিতে হতে পারে, এটা স্বত বাষ্পীভবন ও 2 স্ফোটন বাষ্পীভবনের কয়েকটি উদাহরণ। চায়ের কাপে গরম চা রাখলে ওই গরম চা থেকে পানি বাষ্পকারে উড়ে যায়, এটি বাষ্পীভবনের উদাহরণ। রোদে কাপড় শুকায় বাষ্পীভবন প্রক্রিয়ায়। বর্ষাকালে কাপড় শুকাতে দেরি হয়, কারণ বাতাসে তখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে বাষ্পীভবন প্রক্রিয়া ধীর হয়। ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে, কারণ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে। ভেজা কাপড় গায়ে রাখলে শরীরের সুপ্ত তাপ কাপড়ের পানি বাষ্পীভবনে সাহায্য করে, ফলে শরীরের তাপমাত্রা কমে যায়। বেশিক্ষণ ভেজা কাপড় গায়ে রাখলে শরীরে ঠান্ডা হয়ে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে। তাপধারণ ক্ষমতা। কোনো বস্তুতে অন্তর্নিহিত তাপের পরিমাণ বস্তুটির ভর, উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপধারণ ক্ষমতা বলে। তাপধারণ ক্ষমতা বস্তুর উপাদান ও ভরের উপর নির্ভরশীল। তাপধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাপধারণ ক্ষমতার একক J(K-1). আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 এককে বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপের একক J(K-1) K-1। পদার্থের আপেক্ষিক তাপ J(K-1) K-1। পানি 4200, বরফ 2100, জলীয় বাষ্প 2000। পানির আপেক্ষিক তাপ বেশি হওয়ার সুবিধা। পানির আপেক্ষিক তাপ অনেক বেশি, অর্থাৎ -4200 J(K-1) K-1, তাই পানির তাপ ধরে রাখার ক্ষমতা বেশি।
অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়। পানির এই আপেক্ষিক তাপের জন্যই মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহৃত হয়। আপেক্ষিক তাপ কম থাকার জন্য থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। পানির আপেক্ষিক তাপ বেশি বলে স্থলভাগের চেয়ে জলভাগ ধীরে উত্তপ্ত হয়। তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন হলো তাপের স্থান পরিবর্তন, যা সবসময় উচ্চ তাপমাত্রায় বিশিষ্ট স্থান থেকে নিম্ন তাপমাত্রায় বিশিষ্ট স্থানে প্রভাবিত হয়। তাপ সঞ্চালনের প্রক্রিয়া তিনটি, যথা: 1 পরিবহন, 2 পরিচলন, 3 বিকিরণ। পরিবহন যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতার অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলোর কোনো স্থান পরিবর্তন ঘটে না, তাকে পরিবহন বলা হয়। তাপ পরিবহনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। শূন্য তাপে তাপের পরিবহন হয় না। শূন্য মাধ্যমে তাপের পরিবহন হয় না। তাপ বক্রপথে সঞ্চালিত হতে পারে এবং যে মাধ্যমের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় সেই মাধ্যমকেই উত্তপ্ত করে। তাপের পরিবহন ক্রম কঠিন থেকে তরল, তরল থেকে বায়ুরি। এটি অত্যন্ত ধীর পদ্ধতি। তাপ পরিবাহিতা। পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতাকে পদার্থের তাপ পরিবাহিতা বলে। তাপ সুপরিবাহী পদার্থ। যে পদার্থ খুব সহজে তাপ পরিবহন করতে পারে তাদের সুপরিবাহী পদার্থ বলে, যেমন রূপা, তামা, সোনা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। তাপ কুপরিবাহী পদার্থ। যেসব পদার্থ তাপ ভালো পরিবহন করতে পারে না তাদের কুপরিবাহী বলা হয়, যেমন কাঠ, কাঁচ, পশম, তুলা, কাগজ ইত্যাদি। প্রাত্যহিক জীবনে তাপ পরিবহনের ব্যবহারিক উদাহরণ: কোনো কাচের পাত্রের একটি অংশকে খুব উত্তপ্ত করলে সেই অংশটি প্রসারিত হতে চায়, কিন্তু কাচ তাপের কুপরিবাহী হবার কারণে তার পাশের অংশে তাপ প্রবাহিত হতে সময় লাগে। ফলে পাশের শীতল অংশে এই প্রসারণ বাধা দেয় এবং এর ফলে কাচ ফেটে যেতে পারে। এই একই কারণে উত্তপ্ত কাচের বাল্ব বা হ্যারিকেনের চিমটিতে ঠান্ডা জলে ছিটা লাগলে কাচ ফেটে যায়। আমরা শীতকালে পশমের পোশাক ব্যবহার করি। পশমের পোশাক পরলে গরম লাগে, কারণ হলো পশমের আঁশগুলো আলগা থাকে। এদের মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেখানে বাতাস আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী ফলে আমাদের দেহের তাপ আবদ্ধ বায়ুর স্তর ভেদ করে বাইরে যেতে পারে না, তাই গরম বোধ হয়। বরফ তাপের কুপরিবাহী। এই কারণেই বরফ দিয়ে ইগলুর ভিতরে তাপমাত্রা বেশি থাকে এবং গরম বোধ হয়। রান্না করার জন্য যে পাত্র ব্যবহার করি তা মূলত অ্যালুমিনিয়াম, তাপ তামা বা পিতলের তৈরি। উক্ত পদার্থগুলো তাপ সুপরিবাহী বলে খুব তাড়াতাড়ি রান্না হয় এবং তাপের অপচয় কম হয়। তাপের পরিবহনের জন্য চুলার উপর রাখলে অ্যালুমিনিয়াম তৈরি কেটলির হাতল গরম হয়। তাপের পরিচালন যে প্রণালীতে পদার্থের উত্তপ্ত অণুগুলো নিজেরাই উষ্ণতার অংশ থেকে শীতলতার অংশে গিয়ে তাপ সঞ্চালন করে তাকে পরিচলন বলা হয়। সাধারণত তরল ও গ্যাসের ক্ষেত্রে তাপ সঞ্চালন পরিচলন পদ্ধতিতে হয়। তাপ মাধ্যমকে উত্তপ্ত করে। তাপ সরল বা বক্রপথে সঞ্চালিত হতে পারে। এটি পরিবহনের চেয়ে অপেক্ষাকৃত দ্রুত। মাধ্যমের কণাগুলো স্থানচ্যুতি ঘটে। প্রাত্যহিক জীবনে পরিচালনের ব্যবহারিক প্রয়োগ: আগুন পোহানোর সময় আগুনের চারপাশ থেকে উপরের দিকে বেশি তাপ অনুভূত হয়,
এর পেছনে কারণ হলো তাপের পরিচলন। বিকিরণ ও পরিচলন প্রক্রিয়ায় তাপ উপরের দিকে সঞ্চালিত হয়। আগুনের পাশে শুধু তাপের বিকিরণ হয়। একটি জ্বলন্ত উনুনের আশেপাশের তুলনায় উপরের দিকে অনেক বেশি গরম লাগার কারণ হলো তাপের বিকিরণ ও পরিচলন প্রক্রিয়া। তাপের বিকিরণ যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা জড় মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে উত্তপ্ত না করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে। বিকিরণ প্রক্রিয়ায় তাপ আসে অবলোহিত রশ্মির রূপে, শূন্য মাধ্যমে চলাচল করে। এটি তাপ সঞ্চালনের সবচেয়ে দ্রুত প্রক্রিয়া। বিকীর্ণ তাপ মাধ্যমকে উত্তপ্ত করে না। বিকীর্ণ তাপ আলোর মতো সরল রেখায় চলে। বিকীর্ণ তাপের গতিবেগ আলোর গতিবেগের সমান। বিকীর্ণ তাপে আলোর মতো প্রতিফলন ও প্রতিসরণ ঘটে। যে কোনো উত্তপ্ত বস্তু আলো বিকিরণ করে, যেমন কাঁচ, কোয়ার্টজ। প্রাত্যহিক জীবনে বিকিরণের ব্যবহারিক প্রয়োগ। শীতকালে কালো পোশাক ও গরমকালে সাদা পোশাক আরামদায়ক, কারণ কালো রং সূর্যের বিকীর্ণ তাপ বেশি শোষণ করে এবং দেহকে গরম রাখতে সাহায্য করে। অন্যদিকে সাদা পোশাক সূর্যের কিরণের বেশি অংশ প্রতিফলিত করে দেয় ও অল্প শোষণ করে, তাই গরমকালে সাদা পোশাক আরামদায়ক। রান্না পাত্রের তলদেশে কালো ও অমসৃণ হলে তা দ্রুত আগুন থেকে তাপ শোষণ করতে পারে, ফলে রান্না তাড়াতাড়ি হয়। অন্যদিকে যদি পাত্রের তলদেশ মসৃণ ও চকচক হয়, তাহলে তাপের বেশিরভাগ অংশ ওই চকচকে মসৃণ তল দ্বারা প্রতিফলিত হবে এবং কম অংশ শোষণ হবে, ফলে রান্না হতে অনেক বেশি সময় লাগবে। টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে বলে টিনের ঘরে বেশ গরম লাগে। শহরের রাস্তায় তাপ থেকে বাঁচার জন্য পুলিশ সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে, কারণ সাদা কাপড় তাপ শোষণ করে কম ও প্রতিফলন করে বেশি। কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় আর সাদা কাপে বেশিক্ষণ গরম থাকে, কারণ কালো রঙের কাপ দ্রুত তাপ বিকিরণ করে। সূর্যের তাপে ভূপৃষ্ঠ সারাদিন উত্তপ্ত হয় এবং রাতের বেলা তাপ বিকিরণ করে। মেঘলা রাত্রের বাতাস খুব আর্দ্র হয় এবং আর্দ্র বায়ু বেশ তাপ শোষণ করে। অপরদিকে ভূপৃষ্ঠের বিকীর্ণ তাপ মেঘের মধ্যে দিয়ে যেতে বাধা পায় এবং প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, ফলে মেঘলা রাতে মেঘবিহীন রাত অপেক্ষায় অধিক গরম লাগে। মেঘলা রাতের ভূপৃষ্ঠে যে তাপ বিকিরণ করে মেঘে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামতে পারে না, তাই শিশির জমে না। তাপ ইঞ্জিন যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে বা যে যন্ত্র তাপ শক্তির বিনিময়ে কাজ করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে। প্রকারভেদ: তাপীয় ইঞ্জিন দুই প্রকার, যথা অন্তর্দহ ইঞ্জিন। ইঞ্জিনের দহন ক্রিয়া মূল অংশের ভিতরে ঘটে থাকে তাকে অন্তর্দহ ইঞ্জিন বলে, যেমন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, রেলওয়ে ইঞ্জিন, মোটর গাড়ি ইঞ্জিন ইত্যাদি। বহির্দহ ইঞ্জিন: ইঞ্জিনের দহন ক্রিয়া মূল অংশের বাইরে ঘটে তাকে বহির্দহ ইঞ্জিন বলে, যেমন বাষ্প ইঞ্জিন। বাষ্প ইঞ্জিন
আবিষ্কারক জেমস ওয়াটসন, তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন সাল 1781। রেলওয়ে ইঞ্জিন আবিষ্কারক স্টিফেনসন, যুক্তরাজ্য, সাল 1825। পেট্রোল ইঞ্জিন আবিষ্কারক ডক্টর অটো, তিনি জার্মানির বিজ্ঞানী ছিলেন, সাল 1886। ডিজেল ইঞ্জিন রুডলফ ডিজেল আবিষ্কারক ছিলেন জার্মানির বিজ্ঞানী, সাল 1892। পেট্রোল ইঞ্জিন হলো একটি অন্তর্দহ ইঞ্জিন, কারণ এর দহন ক্রিয়া ইঞ্জিনের ভিতরেই ঘটে। 1886 সালে ডক্টর অটো সর্বপ্রথম এই ইঞ্জিন চালু করেন। এই ইঞ্জিন পেট্রোলকে জ্বালানি হিসাবে ব্যবহার করে। পেট্রোল ইঞ্জিন চতুর্ঘাত ইঞ্জিন, কারণ এই ইঞ্জিনে পিস্টনে দুবার সামনে এবং দুবার পেছনে ও 4 বার গতির সময় মাত্র একবার জ্বালানি সরবরাহ করে। এই ইঞ্জিনের পরপর 4টি ঘাতের ক্রিয়াকে বলা হয় অটো চক্র। অটো চক্রে জ্বালানি সরবরাহ করা হয় মাত্র একবার। পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর থাকে। কার্বুরেটরের পেট্রোলকে বাষ্পে পরিণত করা হয়। এই পেট্রোল বাষ্পকে যথাযথ অনুপাতে বায়ুর সাথে মিশিয়ে বিস্ফোরক গ্যাসে পরিণত করা হয়। এই মিশ্রণ ইঞ্জিনের জ্বালানি হিসাবে কাজ করে। পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায় 30%। মোটর গাড়ি, লঞ্চ, এরোপ্লেন এ ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়। সিএনজি চালিত গাড়িগুলো অটো চক্রে চলে। সর্বাপেক্ষ দক্ষতা সম্পূর্ণ ইঞ্জিন হলো বৈদ্যুতিক ইঞ্জিন। থার্মোফ্লাস্ক একটি 2 দেওয়াল বিশিষ্ট কাচের পাত্র। 2 দেওয়ালের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য থাকে। ভেতরে দেয়ালের বাহিরের দিক এবং বাহিরের দেয়ালের ভিতরের দিক রূপার প্রলেপ দিয়ে চকচক করা থাকে। পাত্রটির মুখটি একটি কুপরিবাহী পদার্থের কক বা রাবারের ছিপি দিয়ে বন্ধ করা থাকে। সমস্ত পাত্রটি একটি ধাতুর তৈরি পাত্রের মধ্যে একটি স্প্রিংয়ের উপর বসানো থাকে। ধাতব পাত্র ও কাচের পাত্রের মধ্যবর্তী স্থানে কুপরিবাহী ফল্ট বা তুলা দিয়ে ভর্তি করা থাকে। থার্মোফ্লাস্ক দেয়ালের কাচের তৈরি এবং মুখ কর্ক দিয়ে বন্ধ থাকে। তাই তাপ পরিবহন কম হয়, কারণ কাচ ও কর্ক তাপ কুপরিবাহী। 2টা দেয়ালেরই রূপার প্রলেপ দিয়ে চকচক করা থাকে বলে বিকিরণ পদ্ধতিতে ও ভিতরের তাপ বাহিরে বা বাহিরের তাপ ভিতরে যেতে পারে না। সুতরাং তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া: পরিবহন, পরিচালন ও বিকিরণ। কমাবার ব্যবস্থা থার্মোফ্লাস্কে থাকে, ফলে ফ্লাস্কে রাখা পানীয় থেকে তাপ বাহিরে যেতে পারে না। আবার বাহির থেকে তাপও ভিতরে প্রবেশ করে ঠান্ডা পানিকে গরম করতে পারে না। তাই এতে গরম জিনিস অনেকক্ষণ গরম এবং ঠান্ডা জিনিস অনেকক্ষণ ঠান্ডা থাকে। রেফ্রিজারেটর বা হিমায়ক একটি বহুল ব্যবহৃত হিমায়ক যন্ত্র, যা খাবার সংরক্ষণে ব্যবহৃত হয়। 1927 সালে প্রথম আধুনিক ব্যক্তিগত রেফ্রিজারেটর বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক। রেফ্রিজারেটর আবিষ্কারক জেমস হ্যারিসন 1851 সালে আবিষ্কার করে। রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাস। রেফ্রিজারেটরে হিমায়নের কাজে অ্যামোনিয়াম ও ফ্রেন ব্যবহৃত হয়, তবে এই গ্যাস দুটো পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় বর্তমানে রেফ্রিজারেটর আর থেকে 134A ট্রাইফ্লুরাইথিন হাইড্রোক্লোরোকার্বন HCFCS অথবা হাইড্রোক্লোরোকার্বন HFCS ব্যবহার করা হয়। ফ্রেয়ন, মিথেন এবং ইথেনের ক্লোরোফ্লোরোকার্বন যৌগসমূহকে একত্রে ফ্রেয়ন বলে। এর রাসায়নিক নাম
ডাইক্লোরোফোমিথেন CC12F2, বাণিজ্যিক নাম F12। এটি এক প্রকার বর্ণহীন ও উদ্বায়ী গ্যাস। এটি অতি নিম্ন চাপে এবং নিম্ন তাপমাত্রায় সহজে বাষ্পে পরিণত হতে পারে, আবার উচ্চ চাপে ও তাপমাত্রায় তাপ ছেড়ে দিয়ে গ্যাসীয় ফ্রেয়ন তরলে পরিণত হতে পারে। তাই এটি শীতলকারক ও অ্যারোসল চালকে ব্যবহৃত হয়। ফ্রেয়নের অপর নাম CSP ক্লোরোফ্লোরোকার্বন। এটি ওজোন স্তর ক্ষয়ের কারণ হতে পারে। রেফ্রিজারেটর কম্প্রেসরের কাজ। রেফ্রিজারেটর কম্প্রেসর ফ্রেয়নকে বাষ্পে পরিণত করে। রেফ্রিজারেটর কনডেন্সার ফ্রেয়নকে ঘনীভূত করে। থার্মোস্ট্যাট শীতলীকরণ প্রকোষ্ঠ প্রয়োজনে বেশি ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসরটি বিদ্যুৎ সরবরাহের বন্ধ করে দিতে হয়। এজন্য রেফ্রিজারেটরের মধ্যে একটি স্বয়ংক্রিয় সুইচ থাকে, যাকে বলা হয় থার্মোস্ট্যাট। একটি বদ্ধ ঘরে একটি ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, কারণ ঘরটি বন্ধ বলে ফ্রেয়ন সুপ্ত তাপ ঘর থেকে গ্রহণ করবে, আবার ঘরে সুপ্ত তাপ বর্জন করবে। শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এয়ার কন্ডিশনার হচ্ছে অভ্যন্তরীণ বাতাস আর্দ্রতার পরিমাণ নিয়ন্ত্রণ করে আরামদায়ক পরিবেশ তৈরি করে। বিশদ অর্থে শীতলীকরণ, আর্দ্রকরণ ও বিশুদ্ধতা নিশ্চিতকরণে শীতাতাপ নিয়ন্ত্রণ করে। আবিষ্কারক উইলস ক্যারিয়ার।